জনাব মঞ্জু, আপনার কাছেই শুরুতে আসি। শেখ হাসিনা চলতি বছর ডিসেম্বরে দেশে ফেরার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেই সাথে নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি টেলিফোনে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই তথ্যগুলো এসছে। আপনার কি মনে হয় যে এটা শেখ হাসিনার মনের কথা, নাকি আসলে নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল? দুটোই হতে পারে। একটা তো আমরা বারবার দেখছি উনি এ পর্যন্ত নানাভাবে আসার কথা বলেছিলেন। একবার টুক করে ঢুকে যাবেন, আরেকবার ওই যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শেখ হাসিনাকে শীঘ্রই এয়ারপোর্টে মানে রাজকীয় ভেসে বিজয়ের ভেসে নেওয়া হবে। তো নানা রকম কথা তো আমরা শুনেছি। এবারে যেহেতু উনি আত্মসমর্পণের কথা মেনশন করেছেন এবং ডিসেম্বরকে বলেছেন হাতে একটু সময় রেখে, সুতরাং অনেকেই মনে করছেন যে এটার মধ্যে কিছুটা হলেও মানে সারবত্তা আছে। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে উনি যে ভারতে অবস্থান করছেন এটা নিয়ে ভারত সরকার কিন্তু কিছুটা বিব্রত। কারণ যেহেতু বাংলাদেশের সাথে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, বাংলাদেশ থেকে কিন্তু বারবার চিঠি পাঠানো হচ্ছে। শেখ হাসিনা কিন্তু এটা উল্লেখ করেছেন যে তারা বারবার চিঠি পাঠাচ্ছে, সুতরাং আর চিঠি পাঠানোর দরকার নেই, আমি নিজে এসে উপস্থিত হব। তো এখানে একটা যদি আমরা এইভাবে দেখি যে ভারতীয় কর্তৃপক্ষ হয়তো শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছেন না, কারণ তাদের উপর তো একটা চাপ তৈরি হচ্ছে এবং শেখ হাসিনাকে সেখান থেকে বসে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কয়েকবার অনুরোধ জানানো হয়েছে। সেটাও কিন্তু সেটার ভারতীয় কর্তৃপক্ষ এশিওর করতে পারে নাই। শেখ হাসিনা সেখান থেকে নানা ধরনের উত্তেজক বক্তব্য নানাভাবে দিয়েছেন। তো ফলে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছিল এবং সে আশ্রয়ের পরে হয়তো এমন একটা তারা আশা ছিল যে বাংলাদেশে হয়তো শেখ হাসিনা ফিরে আসার একটা পরিবেশ হয়ে যেতে পারে। কারণ সারা পৃথিবীতে আমরা ইতিহাস মানে যদি দেখি তাহলে দেখব যে বিভিন্ন দেশে কিন্তু গণ অভ্যুত্থানের পরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসতে অনেক দেরি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সিভিল ওয়ারও হয়েছে। বাংলাদেশে কিন্তু এই যে আস্তে আস্তে একটা পরিস্থিতি ঠান্ডা করে একটা শান্তিপূর্ণ নির্বাচন করা এবং আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার ব্যাপারটা নিয়ে অনেকে বলেছিলেন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন খুব বেশি ফলপ্রসূ হবে না, কিন্তু সেই নির্বাচনেও যেহেতু 70% মতো ভোট কাউন্ট হয়েছে, সো এবং যখন বিএনপি জামাত এক ধরনের কার্যকর সংসদের কার্যক্রম শুরু হয়েছে, ফলে বাংলাদেশের এই সরকারটা একটা স্থায়ী সরকার বা স্থায়িত্ব পাবে, 5 বছর কন্টিনিউ করবে, এই ধরনের একটা আশা তৈরি হয়েছে সবার মধ্যে। যদিও অনেক সংকট আছে, অনেক প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব, সরকারি দল বিরোধী দলের মধ্যে নানা বিষয় নিয়ে বিতর্ক আছে, কিন্তু মানুষ মনে করছে যে না, একটা স্টেবল পার্লামেন্ট এসেছে। ফলে স্টেবল পার্লামেন্ট আসলে শেখ হাসিনার কিন্তু অরাজনৈতিক পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সুযোগটা কম। সুতরাং তাকে নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে আসতে হবে। এরকম কোনো একটা বোঝাপড়ার মধ্যেও এমন হতে পারে যে ভারত তাকে বলেছে যে ঠিক আছে, আপনি আইনের হাতে সোপর্দ হন, আমরা আপনাকে যতটুকু পারি আইনিগতভাবে আমরা আপনাকে দেখভাল করার চেষ্টা করব। দেখেন, এখানে ভারত কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে এবং শেখ হাসিনার সরকারকে মদত দিতে গিয়ে ভারত নিজেও কিন্তু বাংলাদেশে একটা মারাত্মক ধরনের জনরোষের বা জনগণের বলা যায় যে একটা ক্ষোভের মুখে পড়েছে। এবং বাংলাদেশের মানে বাংলাদেশ নীতি ভারতের এত বড় বিপর্যয় আর অতীতে হয় নাই। অনেকে বলছেন যে জুলাই অভ্যুত্থানটা এটাকে যদি একটা পরোক্ষ রাজনৈতিক যুদ্ধ বলেন, তাহলে সেই যুদ্ধে কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি পরাজিত হয়েছে। তো এই সকল কিছুর মাধ্যমে আমার কাছে দুটো জিনিস মনে হয়। একটা হচ্ছে ডিসেম্বরে যদি শেখ হাসিনা এখন না আসেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা যে বারবার মানুষকে ডেট দিচ্ছেন বা একটা আশার দিকে থাকছেন, সেটা কিন্তু মারাত্মকভাবে একটা মানে ভঙ্গ হবে। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা যদি ফিরে আসলে আমাদের যেই এতদিনের যে চেষ্টা যে একটা আইনগত বিচার প্রক্রিয়ার মধ্যে যাওয়া, সে জায়গায় কিন্তু আমরা একটা ভালো পজিশনে থাকবো। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সংঘাত নয়, আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে একটা সমাধান হোক, তাহলে সেটার জায়গায় কিছুটা একটা প্রোগ্রেস হবে। ওভারঅল কিন্তু বিএনপির রাষ্ট্রীয় যারা ক্ষমতা আছেন তারা কিন্তু খুব লাভবান হবে কয়েকটা কারণে। আপনি জানেন যে বিএনপি কিন্তু একটা আন্তর্জাতিক রাজনীতির নানা ধরনের প্রভাবক জায়গাগুলোকে হ্যান্ডেল করছে। যেমন আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি নিয়ে এক ধরনের হ্যান্ডেল করছে, চায়নার সাথে তার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ নিয়ে এক ধরনের মানে গভীর আলোচনার মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে এক ধরনের ডায়ালগ শুরু করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ ভারতের সাথেও কিন্তু মানে বিএনপি সরকার একটা বোঝাপড়ার ব্যাপার আছে। সেই জায়গায় যদি শেখ হাসিনা এসে আইনের হাতে সোপর্দ হন এবং আইনগতভাবে এই জায়গাটা আগায়, তাইলে কিন্তু বিএনপি বলা যায় যে একটা স্টেবল অবস্থায় থাকবে। আর সবচেয়ে বেশি সুবিধা বিএনপি যেটা পাবে
যে শেখ হাসিনার আশা নিয়ে আওয়ামী লীগের লোকদের মধ্যে এক ধরনের আলোচনা হবে, উৎফুল্লতা হবে, এবং দেশের ভিতরে যারা আপনার ঘাপটি মেরে বা সমঝোতা করে বসে আছে তারা কিন্তু একটু উৎসাহ পাওয়ার চেষ্টা করবে। আর এই উৎসাহটা হলে দেখবেন অ্যান্টি আওয়ামী লীগ পুরো সার্কেলটা এক হয়ে যাবে। অর্থাৎ যেটা বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা হওয়ার কথা আগামী সামনের মাসগুলোতে, বা এনসিপি বিএনপি জামাত বা আমরা যারা রাজনৈতিক দল আছি তাদের মধ্যে, এখানে দেখা যাবে যে অ্যান্টি আওয়ামী লীগ একটা অ্যালায়েন্স গড়ে উঠবে, যেটার বেনিফিটটা বিএনপি পাবে। আমার কাছে মনে হচ্ছে টোটাল সিচুয়েশনটা উপভোগ্য হবে। আমি এই জন্য ডিসেম্বর যাতে তাড়াতাড়ি আসার অপেক্ষা আছি। ধন্যবাদ জনাব মঞ্জুর রহমান মঞ্জু। জনাব গোলাম মাওলা রনি, মঞ্জু ভাই যেটা বলছিলেন যে এনটি আওয়ামী লীগ পলিটিক্যাল ফোর্স এক হয়ে যাবে, এটা একটা সুবিধা। বিপরীতে অসুবিধাও কি কিছু তৈরি হবে না, যে শেখ হাসিনা যখন দেশে আসবে বা এটা নিয়ে আলোচনা হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার প্রক্রিয়াটি আরও বেশি নর্মালাইজ বা একটা দাবি ভিতর থেকে উঠতে পারে যে আওয়ামী লীগকে, যেটা শেখ হাসিনা নিজেও বলেছেন যে আমাকে আপনি নির্বাচন থেকে দূরে রাখেন কিন্তু আওয়ামী লীগকে সুযোগ দেন, সেদিক থেকেও তো একটা চাপ আসবে। আপনি কি মনে করেন? আমি আসলে পজিটিভ চিন্তা করতে চাই মঞ্জু ভাইয়ের মতো। এবং এখানে ধরুন শেখ হাসিনার বয়স এখন ৮০ বছর, তার যে কোনো কারণেই একটা অনুশোচনা হতে পারে যে সারাটা জীবন এই কাজগুলো করলাম, এই বাংলাদেশ তো আমাকে অনেক কিছু দিয়েছে। তো কাজেই উনি এই সময়টাতে কয়েকগুলো কথা বলেছেন। ফার্স্ট কথাটা হলো তিনি বাংলাদেশে আসবেন, কোনো হুম্বি তম্বি কিছু বলেননি, এসে সোজা একেবারে বলছেন যে আমি লোকজন সহ আত্মসমর্পণ করব বিচারের কাছে। তো এটা ওনার মুখে এত নরম কথা আগে কখনো আমরা শুনিনি। উনি সবসময় গরম কথা বলেছেন। এর আগেও বলেছেন যে জেলখানা প্রস্তুত করো, ফাঁসির মঞ্চ রেডি করো, আমি আসছি। কিন্তু এইবার তিনি বললেন যে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। ২ নম্বরেও তিনি যেটা বলছেন যে যেটা কখনো কোনো অবস্থায় তিনি স্বীকার করেননি, অত্যন্ত বিনয়ীভাবে, যে দীর্ঘদিন একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন সেখানে অনেকগুলো ভুল এবং ভ্রান্তি হয়, হতে পারে বলে নাই, হয়। এটাও মানে ওনার জন্য, মানে উনি যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা অতীতে দেখেছি, মানে আয়রন লেডি বললে ভুল হবে, আমি তাকে মাঝে মধ্যে বলতাম যে হিরক লেডি, দ্য ডায়মন্ড লেডি। পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থের নাম হলো হীরক, তাহলে সে হলো হীরক কন্যা। তো সেই হীরক কন্যা এরা মরে যাবে, তারপর আবার এদের মধ্যে চোখ হলো বিড়াল চক্ষু, বিলাই চক্ষু, ক্যাশ চাই। তো পুরুষদের ক্যাশ চাই হলে এক ধরনের ওরা বিনয় হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে উল্টা। কোনো নারীর যদি বিড়াল চক্ষু হয়, ক্যাশ চাই হয়, সে কিন্তু বাঘের চাইতেও হিংস্র হয় এবং ভীষণ রকম প্রতিশোধ পরায়ণ হয়, জেদি হয়, ভাঙবে তবু মস্কাবে না, এবং যেটা বলবে ওটার উপর সে স্থির থাকবে। তো এখন ওই শেখ হাসিনা আপনি দেখবেন যে শি ইজ ক্যাশ চাই, তার চোখ কিন্তু ওইরকম ক্যাশ চাই। তো ওই চরিত্র অনুযায়ী সে একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বলবে আমি ঠিক ছিলাম, আমি উন্নয়ন করেছি, আমি একটাও ভুল করিনি। জামাত এবং বিএনপির ইউনূস, আমেরিকা, এরা মিলে সব খুন খারাপই করেছে, আমি কিচ্ছু করিনি, আমি সাধ্য তেঁতুলের বেশি। এটা হলো ওনার ক্যারেক্টারিস্টিক্স। তো সেই জায়গা থেকে বের হয়ে তিনি বললেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের ভুলভ্রান্তি হয়। এরপর থার্ডলি হলো যে এই যে মঞ্জু ভাই যে কথাটা বললেন, মানে উনি আসলে ওই টেলিফোনের সাক্ষাৎকারটা দেননি, উনি রিটেন সাক্ষাৎকারটা দিয়েছেন, লিখিত। ইমেইলেও সাক্ষাৎকার দিয়েছেন। হ্যাঁ, তো লিখিত যে সাক্ষাৎকার যেটা আছে, লিখিত মানে ইমেইলে তো লিখিত সাক্ষাৎকার দিয়েছে, এটা ভেরি ডেঞ্জারাস। মানে যখন আপনি লিখিতভাবে কমিটমেন্ট করলেন যে আমি ডিসেম্বর মাসে আসবো, এখান থেকে আসলে ওনার আসলে ফিরে যাওয়ার মানে যাওয়া মানেই ওনার রাজনীতিটা শেষ। ওনাকে আয়দা নভেম্বরে আসতে হবে, সেপ্টেম্বরে আসতে পারে, ইভেন টুমরো আসতে হবে, অথবা উইদিন দ্য ডিসেম্বর আসতে পারে, নচেত 2027 সনের জানুয়ারি থেকে এটা চ্যাপ্টার ক্লোজ, আমি যতটুকু ভাবে যেটা মনেছি। এখন যেটা শুরুতে বলেছিলাম যে মানুষের জীবন সায়ান হে, আমরা একটা খুব বিখ্যাত একটা বই পড়েছিলাম শৈশবকালে, জীবন সায়ান হে মানবতার রূপ। পৃথিবীর সব বিখ্যাত লোকজন যারা খুব জীবনে খুব দাপট ছিল, মৃত্যুর আগে তাদের মধ্যে কিভাবে মানবতার যে দরদ সেটা জাগ্রত হয়। তো সেভাবে হাজ্জাজ বিন ইউসুফ, তার মানে যে 10 লাখ মুসলমানকে মেরে ফেলেছিল, 10 লাখ, তো তার কাহিনী পড়তে গিয়ে আমি নিজেই কেঁদে দিয়েছিলাম। এটা হজরত রাবিয়া বসরি এবং হাসান বসরি জমানার ঘটনা। তো এটা স্বয়ং সাক্ষ্যদাতা হাসান বসরি। তো তার এরকম মানবতাবোধ জাগ্রত হয়েছিল। তো আপনার সময় থাকলে আমি ছোট্ট করে আপনার দর্শকদের জন্য কাহিনীটা বলি, 2 মিনিট লাগবে
সময় কি আছে? একটু সংক্ষেপেই বলেন আর কি। হ্যাঁ, সব এটাই বলি। মানে কাহিনীটা হলো এরকম যে উনি তো জীবনের শেষ বয়সে মরার আগে তওবা করতে চাইলেন। যত অলি আল্লাহদের ডাকেন সবাই বলে যে তুমি যে অন্যায় করছো এটা আল্লাহর দরবারে তো কবুল হবে না। পরে বলে ঠিক আছে, এই যুগের শ্রেষ্ঠ অলি হাসান বসরিকে ডেকে নিয়ে আসো। হাসান বসরিকে ডেকে আনলেন, উনিও বললেন যে না হাজ্জাজ, তুমি যে অন্যায় করেছো তোমার তওবা কবুল হবে না। যাই হোক, তিনি হাজ্জাজ চলে যাওয়ার পরে, মানে হাসান বসরি চলে যাওয়ার পরে তিনি আকাশের দিকে তাকাই বললেন যে হে আল্লাহ, তোমার যারা বান্দা তোমার সারা জীবন ইবাদত বন্দিকে করে, এরা তো সবাই তোমাকে খুব ছোট মনে করে, আমি তো তোমাকে কখনোই এত ছোট মনে করিনি। এই কথা বলে আকাশের দিকে তাকিয়ে সে 2 চোখের পানি ছেড়ে দিল এবং হি ডাইড। যারা উপস্থিত ছিল তখন হাসান বসরির কাছে এসে বললো যে এই ঘটনাতেই তোমরা চলে আসার পর হাজ্জাজ তো এই কাজ করেছে, এই কথা বলে সে মারা গেছে। তো বলে তাহলে তার দোয়া কবুল হয়ে গেছে, তওবা কবুল হয়ে গেছে এবং সে তো জান্নাতে যাবে। হাসান বসরির কথা। তো এইভাবে হয় কি, বৃদ্ধ বয়সে তার এরকম অনেক মানবতার মানে নজির আছে। এখন তার মনে হতে পারে যে সারা জীবন বেগম জিয়াকে অনেক গালাগালি করেছি, তারেক রহমান সাহেবকে খুবই গালাগালি করেছি, তো কাজেই এখন এই ছেলেটা এই বয়সে আসছে, ক্ষমতা থাকুক না, আমি একটু তাকে। এবং তিনি তো এই দেশের মাটিতে মৃত্যুর অভিপ্রায়ও ব্যক্ত করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ঠিক আছে, আমি যদি এখন তারেক রহমান সাহেবও তো মানুষ, সে যদি দেখে যে না এরকম একজন অত্যন্ত প্রভাবশালী মহিলা, সে কোনো রিভোল্ট করছে না, বাজে কথা বলছে না, সে এসে আত্মসমর্পণ করছে, তারপর যদি বলে যে বাবা আমি চাই তুমি আরও 10 বছর থাকো ক্ষমতায়, আমাকে শুধুমাত্র কবরের জায়গাটুকু দাও, আমি মরতে চাই, সম্মানজনকভাবে মরতে চাই, তো এটাও হতে পারে, মানে শান্তিপূর্ণভাবে। এটা যে হবে না, সেরকম হলে সেরকম সুযোগ দেওয়া উচিত। অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, মানে আপনি এই যে উনি যে ভাষায় কথা বলছে, আপনি কেন এটাকে পজিটিভ যদি নেন যে ঠিক আছে সে তারেক রহমান সাহেবকে, বা এমনি তারেক রহমান সাহেবের যে ওয়াইফ ব্যক্তিগতভাবে তাকে উনি অত্যন্ত পছন্দ করেন। এই যে এখন যিনি আছেন তার ওয়াইফ জুবাইদুর রহমান, আমি জানি, এটা আমি নিজে সাক্ষী, সে তারেক রহমান সাহেবকে কখনোই পছন্দ করতেন না, কিন্তু সে চাইতো যে ঠিক আছে তারেক না আসুক, জুবাইদা আসুক। আবার এই যে দেখেন যাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপে আইরিনকে বানানো হয়েছে, আইরিন কিন্তু সে আইরিনকে অত্যন্ত রকম স্নেহ করতেন। উনি বলতেন যে না ঠিক আছে, বাংলাদেশে এরকম একটা মেয়ে, বাংলাদেশে জন্ম হচ্ছে, ইন্টারন্যাশনাল সেক্টর এই পর্যায়ে আছে, ফলে বিএনপির মধ্যে তো কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে শেখ হাসিনার এই ধরনের স্মৃতি আছে, তো সেই দিক থেকে তার তো এরকম একটা আর্থ উপলব্ধি হতে পারে যে আমার এই বয়সে আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার দলের যারা লোকজন আছে আমাকে ফাঁসির দিয়ে দিল, এই ঢাকা শহরে একটা লোক একটা মিছিল হলো না, ফলে এই দেশ জাতির জন্য আমার করে কী লাভ, ব্যবসা হলো দেশে চলে যাই, যা হবার তাই হবে। ধন্যবাদ গোলাম মাওলা রনি। কিন্তু মঞ্জু ভাই, তার এই কথার ভিতরে এটাও আছে, তিনি জুলাই গণহত্যার বিচারকে প্রহসন প্রমাণ করার চেষ্টাও বা লক্ষ্য উদ্দেশ্য তার আছে। তিনি এটাও প্রমাণ করতে চান যে বিচার প্রক্রিয়া তার যে বিচার প্রক্রিয়া তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেটার মুখোমুখি হয়ে তিনি প্রমাণ করতে চান যে এই বিচার প্রক্রিয়া প্রহসনও বটে। তাহলে কি আমরা যতটা রনি ভাই বললেন এতটাই কি মানে দ্রবীভূত হয়েছেন শেখ হাসিনা, না আসলে তার সেই যে অনুতপ্ত সেটা তিনি তো এখনো হয়েছেন বলে মনে হচ্ছে না? রনি ভাই তো যেটা বললেন এটা হচ্ছে ওনার একটা প্রত্যাশার জায়গা থেকে, মানুষের একটা থাকে না, তো শেখ হাসিনার ব্যাপারে তো আমরা কখনোই কোনো প্রত্যাশিত আচরণ শেখ হাসিনার কাছে পাওয়া যায় না। আপনি জানেন যে শেখ হাসিনা একবার বলেছিল যে উনি এরপরে আর নির্বাচনই করবেন না 65 বছরের পরে, বা এরকম একটা বয়সের সীমা দিয়েছিলেন। উনি 10 টাকা সেরে চাল খাওয়াবেন বলেছিলেন, ঘরে ঘরে চাকরি দিবেন বলেছেন, বিদেশে চিকিৎসা নেবেন না, পালাবেন না বলেছেন, অনেক কথা। এগুলো বললে একটা ডায়েরি হয়ে যাবে শেখ হাসিনাকে নিয়ে। যাই হোক, কথা হচ্ছে যে শেখ হাসিনা মানে যে কোনো রাজনৈতিক নেতার বিচার কিন্তু 2 ভাগে হয়, একটা হচ্ছে ইতিহাসের কাছে, আরেকটা হয় হচ্ছে আইনের প্রক্রিয়ায়। ঠিক আছে, ইতিহাসের কাছে একটা বিচার হয়, আইনের মধ্যে একটা বিচার হয়। আপনি দেখবেন যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলা হেরে গেছেন, ঠিক আছে, কিন্তু ইতিহাসের কাছে সিরাজউদ্দৌলা কিন্তু বিজয়ী। সিরাজউদ্দৌলা কিন্তু ইতিহাস আমাদের শ্রদ্ধার জায়গা থেকে আমরা সিরাজউদ্দৌলাকে স্মরণ করি। যুদ্ধে কিন্তু ইমাম হাসান হোসেন বা ইমাম হোসেন হেরে গেছেন, তাই না? কিন্তু ইতিহাসের কাছে ইমাম হোসেন অনেক বেশি মানে আপনি পৃথিবী ধ্বংস হওয়ার দিন পর্যন্ত মানুষ ইমাম হোসেনকে স্মরণ করবে প্রতিবাদের জায়গা থেকে, তাই না? তো ইতিহাসের একটা বিচার আছে। তো শেখ হাসিনার একটা বিচার উনি নিজেই এটা সেটেল হয়ে গেছে জনগণের কাছে। যেরকম লক্ষণ সেন, আমরা যেরকম ইতিহাস পড়ি না, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন ঢুকেছিলেন, লক্ষণ সেন গরম খাবার টাবার সামনে ছিল, খাবার না খেয়েই পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। দেখেন বাংলাদেশের সেই 1200 শতাব্দীর ঘটনার আরেকটা পুনরাবৃত্তি ঘটেছে সে 2024-এ, যে মানুষ ওইটার সাথে রিলেট করবে যে এরকম একটা ধরনের দুঃশাসন কায়েমকারী ভদ্রমহিলা
ভদ্র মহিলা তো বলা যায় না, অভদ্র মহিলা, যে তিনি এইভাবে পালিয়ে গেছেন। তো শেখ হাসিনার একটা বিচার হয়ে গেছে ইতিহাসের কাছে, এটা কেউ মুছতে পারবে না। তিনি নিজ হাতে লিখেছেন এটা, যে উনি পালিয়ে গেছেন। ঠিক আছে, আজকে দেখলাম ওবায়দুল কাদেরও বলছে যে ওনারা পালিয়ে গেছেন, স্বীকার করছেন। এবং উনি ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে উনি নাকি পালাবো না, এটা নাকি মজা, মানে কি কৌতুক করে বলেছেন। এখন বুঝেন আপনারা, এই ধরনের লোকরা মানে ইতিহাসের কাছে এইভাবেই তারা চিহ্নিত হবেন, যে তারা কৌতুক করে কি বলেন আর বাস্তবতায় কি ঘটে আর কি। এনিওয়ে, আমি যেটা বলছি যে শেখ হাসিনার ঐতিহাসিক বিচার সম্পন্ন হয়েছে। এখন পৃথিবীতে বহু লোক আছে এরকম, যারা আইনকে ফাঁকি দিয়েছেন বা নানা ধরনের ক্যারিকেচার করে আইনের হাতে বন্দী হন নাই, আইনকে অ্যাভয়েড করে চলেছেন। বাংলাদেশেও এরকম অনেক ঘটনা আপনি জানতে পারবেন। তো সুতরাং আপনি এরশাদের কথাই ধরেন, এরশাদ কিন্তু আইনের হাতে বিচার হয়েছেন, কিন্তু সাধারণ একটা মৃত্যু হয়েছে তার। কিন্তু এরশাদ ঐতিহাসিকের কাছে মানে মানে স্বৈরাচারী এরশাদ হিসেবে তার একটা নাম লিখিত হয়ে গেছে ইতিহাসে। ঠিক আছে, এখন শেখ হাসিনার বিচার যেটা জনরায়ের সেটা হয়েছে। এখন তার বয়স 80 বছর। ঠিক আছে, কোনো ধরনের ষড়যন্ত্র বা অরাজনৈতিক পথ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার বা বাংলাদেশের রাজনৈতিক জায়গায় আসার তার কোনো সুযোগ নেই। কারণ ইতিমধ্যে অলরেডি তার ফাঁসির রায়ও হয়ে গেছে, এবং সেইটার জন্য তিনি কোনো ধরনের এসে হাজিরা দিয়ে সারেন্ডার করে যেটার কোনো আইনি সহযোগিতা নেবেন সেটা উনি নেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে যদি কম্পেয়ার করি, দেখেন শেখ হাসিনা যেদিন পালিয়ে যাচ্ছেন সেদিন তার এই লাখ লাখ কর্মীরা তো ছিল, নেতাকর্মীরা ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, বিজেপি ছিল, তার অনুগত বিরাট এক্সিস্টেন্স ছিল। একটা লোকও তো কেউ তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই। ঠিক আছে, আপনি যদি দেখেন অনেক ছবি দেখবেন যে পুলিশ সরে গেছে। ইভেন গণভবনে তো একটা সিকিউরিটি আছে, গণভবনে বিরাট মানে আপনার পিজিআর, তারপরে এসএসএফ আছে না? তো একটাও কি কেউ গুলি চালিয়েছে? কেউ কি কোনো এসে প্রতিরোধ করেছে? কেউ তো করে নাই। শেখ মুজিবুর রহমানকে কিন্তু অ্যাটাক করার দিন কিন্তু ওই যে সাফাত জামিল একজন হলেও কিন্তু কি করেছিল, প্রতিবাদ করেছিল, একজন হলেও কিন্তু প্রতিরোধ করে দাঁড়িয়েছিল। পুলিশও দাঁড়াইছিল, পুলিশও মারা গেছে। কিন্তু এখানে কিছুই হয় নাই, এখানে সবাই সরে গেছে, জনগণ সেখানে গিয়ে রেড করেছে। তো প্রশ্ন হচ্ছে, যারা শেখ হাসিনার এত ক্ষমতায় থাকতে আসেন নাই, শেখ হাসিনা এখন কীভাবে ভাবতে পারেন যে উনি এয়ারপোর্টে আসবেন আর হাজার হাজার কর্মী ওনাকে গিয়ে সম্বর্ধনা দিবে? এগুলো অবাস্তব চিন্তা, যে অবাস্তব চিন্তার ফল কিন্তু শেখ হাসিনা ভোগ করেছেন। আমরা কিন্তু বারবার এই কথাগুলো বলেছি, তখন অনেক হাসি তামাশা করেছে। আমরা কিন্তু বক্তৃতায় আপনি খুঁজলে দেখবেন আমরা বলেছি যে আপনি নির্বাচন দেন, আপনি সঠিকভাবে ক্ষমতাটা হস্তান্তর করেন, কিন্তু যদি না করেন আপনি পালানোর পথ পাবেন না, আপনাকে পালাতে হবে। এবং এটার কারণে উনি কাউন্টার করে বলেছেন যে আমাদের কথাকে বলেছেন খেলা হবে, পালাবো না, এই সমস্ত কথাগুলো বলেছেন। তো এখন বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে, দেখেন ৭৫ সালে কিন্তু অন্য কোনো দল ছিল না, বিএনপিরও জন্ম হয় নাই, জামাত তো তখন নিষিদ্ধ ছিল, এবং জামাত খুবই একটা দুর্বল সংগঠন ছিল তখন। আর কোনো রাজনৈতিক দল তো ছিল না, ছিল শুধু জাসদ, তাও সেটা আওয়ামী লীগ থেকে ভ্রষ্ট অংশ। সেখানেই আওয়ামী লীগ দাঁড়াতে পারে নাই, সেখানে আওয়ামী লীগ ফিরতে পারে নাই। আওয়ামী লীগকে ফিরতে হয়েছে কিভাবে? জিয়াউর রহমানের একটা মানে মানে আনুকূল্য নিয়ে তাকে ফিরতে হয়েছে। সুতরাং এখন যারা মনে করেন যে শেখ হাসিনা ফিরে, এখন শেখ হাসিনার বিরুদ্ধে কারা? বিএনপি, জামাত। বিএনপি কি? বিএনপি আগের চাইতে অনেক শক্তিশালী বিএনপি। কোন জামাত? আগের চাইতে অনেক অনেক বেশি, বহুগুণ শক্তিশালী জামাত। আর কি? নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে প্রতিরোধ করা, এই নতুন প্রজন্মের একাত্মতা। আপনাকে আমি বলি যে আপনি যদি দেখেন গত 6 মাসে আওয়ামী লীগের কি কোনো রিক্রুটমেন্ট আছে? বা গত 2 বছরে কি আছে? নতুন কোনো লোক তো আওয়ামী লীগে জয়েন করে নাই, বরং আওয়ামী লীগের লোকেরা নানাভাবে তাদেরকে ডিটাচ করেছে। সুতরাং এই আমি এই কথাগুলো কেন বলছি, যে শেখ হাসিনা এক ধরনের প্রবোধ দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে, এবং আমি এটা দেখছি, আমি এটা বাস্তবে যেটা দেখছি সেটা হচ্ছে এই যে শেখ হাসিনার আশা নিয়ে দেখবেন এই তাদের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু নানা ধরনের হুমকি দমকি, উনি যেটা বলছেন হম্বিতম্বি করছে। এই হম্বিতম্বির পরিণামটা হবে কি জানেন? আপনার জুলাইয়ে কিন্তু সবার ফোকাস ছিল অন্যদিকে, কারণ আমরা তো সবাই জেলে ছিলাম, নেতারা, বিএনপির বহু নেতারা জেলে ছিল। সুতরাং আওয়ামী লীগের শুধু কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেটা হবে, আওয়ামী লীগের যে সমস্ত নিরীহ লোকগুলো বিভিন্নভাবে আছে, এই জায়গাগুলো কিন্তু রাজনৈতিক ক্ষতিটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, এবং এটা কিন্তু একটা মারাত্মক মানে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করবে। আমি কিন্তু এই রাজনৈতিক বিশৃঙ্খলায় লাভটা বেশি দেখি বিএনপির ব্রডার জায়গায়।
জনাব গোলাম মোল্লা রনি, আজকে একটি অনুষ্ঠানে সাবেক চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি বলেছেন যে আজকে এই যে ঘোষণা দেওয়া যে দুঃসাহস দেখিয়েছেন শেখ হাসিনা দেশে ফেরার, এটা হওয়ার কথা ছিল না, এটা রাষ্ট্রের ব্যর্থতা। আপনি কি কোথাও রাষ্ট্রের ব্যর্থতা দেখেন এই যে শেখ হাসিনা ফিরতে চেয়েছেন দেশে এবং বিচারকে প্রহসনে পরিণত যে উনি প্রমাণ করতে চেয়েছেন, এইখানে রাষ্ট্রের ব্যর্থতা দেখেন কোথাও আপনি? না, এখানে আমি আসলে তাজুল উনি কি বলেছেন আমি তো জানি না। আমাকে এই দুঃসাহস দেখানোর কথাই না, দেশে ফিরতে চায় শেখ হাসিনা, মাত্র আন্দোলন হলো, মাত্র 3 বছর হলো। এখন মূল ব্যাপার হলো যে তাজুল সাহসের কি দেখেছেন। ফার্স্ট থিং হলো যে আমরা তো তাজুল সাহেবকে চিনি এবি পার্টির মাধ্যমে, তারপরে ওনাকে চিনি অলনে ছাড়েন, তিনি চিফ প্রসিকিউটর হয়ে গেলেন, এটা রাষ্ট্রীয় পদপদবিতে গেলেন। কিন্তু রাজনীতিতে পুলিশ পিছন দিয়া পশ্চাৎ দেশে পিটে দিতেছে আর তাজুল দাঁড়াই আছে, এরকম একটা সিঙ্গেল দৃষ্টি দেখান। মানে আমাদের জুলাই আগস্টের পরে অনেকগুলো দৃশ্য তৈরি হয়েছে, অনেকে বিশাল বড় তাদের কণ্ঠ হয়ে গেছে, অনেক বড় জিহ্বা হয়ে গেছে, অনেক বড় হাত হয়ে গেছে, দেয়ার আর ম্যানি ম্যানি থিং, যেটা আমাদের আসলে পুরো জাতির সত্তাকে রাজনীতিকে কলুষিত করছে। এখানে একটা রাজনীতিবিদ, সেটা আপনি তারেক রহমান বলেন, বেগম জিয়া বলেন বা শেখ হাসিনা বলেন, তিনি এই দেশে আসবেন না কেন? বিচারের জন্য বলেন আর যে জন্য বলেন, যে কারণেই গেছেন এই দেশে আসবেন, আমরা আনবো অথবা তিনি আসবেন। তো এর মধ্যে সাহস দুঃসাহস এবং রাষ্ট্রের ব্যর্থতা জিনিসটা কি, যদিও তাজুল সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বাট আমার খুব কষ্ট হচ্ছে বা ওনার এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে ঠিক হয়নি। তার নিজেরই এখন 6 ধারের 9 ধার নেই, তিনি নিজের সিকিউরিটি নিয়ে সারাদিন ঘোরাফেরা করেন, ঢাকা শহরে একা একা কোথাও ঘুরতে পারেন না, জামাত তাকে নিচ্ছে না, বিএনপি তাকে নিচ্ছে না, এবি পার্টির সাথে তার কোনো যোগাযোগ নেই, হুইজ অবস্থা, তার নিজেরই 6 ধারের 9 ধার নাই। তো এই ধরনের মানে জিনিসগুলো হচ্ছে কি, আমরা এই টেলিভিশন আবার এগুলো নিয়ে আলাপ আলোচনা করা ইটস এ ভেরি ইনরিসেন্ট। একটা জিনিস চিন্তা করেন, ধরেন শেখ হাসিনা যে সমস্ত বইগুলো পড়েছেন আমি দেখেছি, তাজুলকে যদি আমি জিজ্ঞাসা করি, তাজুল সেই বইগুলো পড়েনি। সে হোয়াইট মুঘল, উইলিয়াম ড্যাম রিম্পেলের হোয়াইট মুঘল পড়েনি, হোয়াইট মুঘল পড়েনি। শেখ হাসিনা একাধিকবার পড়েছে। শেখ হাসিনা চেঙ্গিস খানের বই বারবার চেঙ্গিস খান পড়েছে, কি করে খাওয়ারিজম ডাইনেস্টি চেঙ্গিস খান দখল করেছিল। তাজুলকে জিজ্ঞাসা করেন সে পড়েছে কিনা, শেখ হাসিনা পড়েছে। সে জানে যখন পৃথিবীর সবচেয়ে বড় একটা ডাইনেস্টি ছিল খাওয়ারিজম ডাইনেস্টি, সেটা দখল করলো দুর্বল একটা রাষ্ট্র, তখন সে একটা গুজব ছড়িয়ে দিল, কাহিনীটা গুজব ছড়িয়ে দিল যে মঙ্গল যারা আছে, চেঙ্গিস খানের যারা লোকজন, এরা হলো ইয়াজুজ মাজুজের বংশধর। তো ওই পুরো খাইরোজমের যে গুরগাঁও রাজধানী ছিল, দ্যাট ওয়াজ দ্য লার্জেস্ট মানে সিটি এভার মেড ইন দ্য হিস্ট্রি। এত বড় সুরক্ষিত, ইভেন কনস্ট্যান্টিনোপলও ছিল না মধ্যযুগে। তো এরকম 12 থেকে 14টা ঘোড়া যাইতে পারতো, পুরো শহরটা এরকম ওয়াল দেওয়া ছিল। তো ওই শহরে যারা বাসিন্দা, ইনক্লুডিং দ্য মিলিটারি জেনারেল, তারা বিশ্বাস করলো যে চেঙ্গিস খান আসতেছে ইয়াজুস মাজুস নিয়ে, যারা চেটে চেটে ওয়াল খেয়ে ফেলে। এই জন্য তারা আসার আগেই তারা ওই শহর ছেড়ে পালিয়ে চলে গেল। এই যে ভয়, মানুষের মনে ভয় সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়া, মার্কেটিংয়ের দুটো শর্ত আছে। একটা হলো আপনাকে ভয় দেখাবে আর আপনাকে লোভ দেখাবে। তো শেখ হাসিনা এখন যে কাজটা করছে, সে খুব সায়েন্টিফিক্যালি আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। ফার্স্ট থিং হলো যে এই ভয়কে জয় করার জন্য উই মাস্ট নো দ্য সায়েন্স। এখানে আবেগের কোনো জায়গা নেই। আমরা যদি আবেগে করি, হঠাৎ করে একটা এরকম ঘটনা ঘটলে দেখবেন যে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। আপনি দেখবেন যে আমাদের সাপে কামড় দেয়, 90% যারা আমরা লোক আছে হার্ট ফেল করে মারা যায়, এরকম সাপে কামড়ও দেয় না, আর যারা সাপে কামড় দেয় তাদের বিষ থাকে না। তো এখন এই যে শেখ হাসিনা আসবে, আদৌ আসবেন কি না আসবেন না, কিন্তু আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা। এই অবৈজ্ঞানিক কথাবার্তার কারণে কি হচ্ছে, ইনকেজ এনি প্রবলেম, যখন আওয়ামী লীগের লোকগুলো পালাবো না বিভিন্ন কথাবার্তা, তাদের সমস্ত কথাবার্তাগুলো অবৈজ্ঞানিক ছিল। এবং যখন এই একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের প্রেক্ষিতে একটা সিঙ্গেল লোক দাঁড়াতে পারলো না, মানে রিভোল্ট করতে পারলো না, অথচ তখনও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে লোকগুলো ছিল, যদি একটু ঠিকমতো দাঁড়াতো তাহলে ইতিহাস ভিন্ন হতে পারতো। আবার এখন যারা আছে তারা মানে অতিরিক্ত স্বপ্নবাসর, অতিরিক্ত হম্বিতম্বি কথাবার্তা সব মিলিয়ে এমন সব লোক কথাবার্তা বলছে, মানে যেগুলো আসলে না শোনা যাচ্ছে, না বলা যাচ্ছে, কিন্তু অঙ্গ জ্বলে যাচ্ছে। মূল ব্যাপার হলো যদি
টাইম এনি ক্রাইসিস, আপনার এই কয়দিন আগে দেখেন কোথায় আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সে আজ মানে কাকে বলে বিএনপি, আওয়ামী লীগ, মির্জা ফখরুল, কাউকে সে পাত্তা দেয় না। এখন ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, নোবডি আস্কিং হিম, তাকে জিজ্ঞাসাই করছে না। তো এই রাজনীতিতে হলে কি আপনাকে যে কোনোভাবে মিনিমাম 3 যুগ সাস্টেন করতে হবে। 3 যুগ সাস্টেন করার পরে আপনি একটা বড় কথা বলতে পারেন। আর আমাদের এই যারা লোকজন আছে যারা 3 বছর সুন্দরভাবে সাস্টেন করেছে, এরকম তাদের ট্র্যাক রেকর্ড নেই। কিন্তু যে ভয় দেখানোর কেন, সেই ব্যাখ্যাটা কি দেবেন? কেন শেখ হাসিনা ভয় দেখাতে চাইছে? ভয় দেখাচ্ছে এই কারণে, আপনি এটা এলাস্টিসিটি আছে, ধরেন আপনি রাজনীতির ছোট প্রাসঙ্গিক থাকতে চায় যেটা। না না না, রাজনীতির প্রাসঙ্গিক না, এটা যুদ্ধের একটা নীতি। আপনি চিন্তা করেন যদি আপনি 2 জন লোক ধরেন ইতিহাসে, শেরশাহ এবং হুমায়ুন। শেরশাহ তার জীবনে সমস্ত সফলতা অর্জন করছে পালিয়ে পালিয়ে, সে শুধু পালিয়েছে, বারবার পালিয়েছে। তো বারবার পালিয়ে এটা কী করছে, অনেকটা ইলাস্টিসিটির মতো করে তার যা প্রতিপক্ষ, সে প্রতিপক্ষ সে রিল্যাক্স করে দিয়েছে। এবং যেই সময় সে তার প্রতিপক্ষ মনে করেছে আর শেরশাহের কোনো অস্তিত্ব নাই, ঠিক সেই সময় চৌসার যুদ্ধে সে আক্রমণ করে পুরো হুমায়ুনকে এমন অবস্থা করে দিয়েছে যে সে নদী পার হয়েছে ন্যাংটা হয়ে, কাপড় চোপড় ছিল না। শেখ হাসিনা ফিরে আসতে চায় বা এভাবেই এটা কৌশল? ফার্স্ট থিং হলো যে সে এই রাজনীতিতে বহু অঘটন ঘটিয়েছে। আবার অঘটন ঘটাবে? অস্বাভাবিক কিছু নয় যে বহুবার আপনাকে কামড়িয়েছে, বহুবার আপনার গলা টিপে ধরেছে, বহুবার আপনাকে চেঁচা দিয়েছে, আপনি বহুবার তার হাতে মার খেয়ে আব্বা আব্বা করে কান্নাকাটি করছেন। পরে শেষ বসে মানুষ যত বুড়ো হয় তত এই সমস্ত লোক যত বুড়ো হয় তত বেশি তাদের দক্ষতা বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। যদি বলেন কুটনামি বাড়ে, শয়তানি বাড়ে। গ্রামীণ অঞ্চলে গিয়ে দেখবেন অনেকে যে বুড়া সারা জীবন এরকম কাজ করছে, বুড়া বা বুড়ি, যত বুড়ি হচ্ছে তাদের শয়তানি বুদ্ধি বাড়ে। আপনার এই কথা মনে করার কোনো কারণ নেই। ওনার এই অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা, সারা জীবনের প্রাপ্তি, এইগুলো সব মিলিয়ে এখন সে শুধু টকবক করে ফুটছে। ওই যে চেঙ্গিস খানের আপনি যদি চেঙ্গিস খান কীভাবে মারা গেছে আপনি জিজ্ঞেস করেন আমাদের রাজনীতিবিদদের, কয়জন বলতে পারবে? এখন উনি ওই জিনিসগুলো আগে পড়েছেন, হাউ চেঙ্গিস খান উইন, কীভাবে সে উইন করেছে, এই বই সে পড়েছে। আপনার তার লাইব্রেরিতে এই বই আমি দেখেছি। তো যার জন্য আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে তার মাইন্ড সেট আপটা কোন পর্যায়ে আছে। আপনি তার সাথে ফাইট করবেন, ফাইট করার জন্য তো আপনাকে এখন ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্র তার পাশে আছে, সে সেখানে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল পাচ্ছে। নরেন্দ্র মোদী থেকে শুরু করে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেখানে বলছে যে হাসিনা জি আমাদের গেস্ট, উনি কখন আসবেন কখন যাবেন এটা তার ব্যাপার। 1 2 নম্বর হলো শেখ হাসিনা ওখানে বসে সে বলছে আমি এখানে বসে কি বলবো করব আর কখন যাব না যাব এটা ভারতের সিদ্ধান্ত নয়, এটা আমার সিদ্ধান্ত। আপনি এটা কি ঠাট্টা মনে করেন? এই কথাগুলো তো ওপেনলি সেই কথাগুলো ভারতে বসে বলেছে যে আমি কিভাবে দল চালাবো, কিভাবে কথা বলবো, কখন বাংলাদেশে যাবো এটা আমার সিদ্ধান্ত, এটা ভারতের সিদ্ধান্ত নয়। তাহলে এখান থেকে তো আমাদের উদ্বেগের বিষয় আছে নিশ্চয়ই। অবশ্যই উদ্বেগের বিষয় আছে, অবশ্যই উই মাস্ট হ্যাভ এ প্রিপারেশন। যদি আমাদের একটা এই যে এখন যে ন্যাশনাল আমাদের মূল ব্যাপার হলো যে আমাদের যে সেফটি সিকিউরিটি ন্যাশনাল ইউনিটি, যারা এই বিপ্লব করেছেন, বিপ্লবের যারা পক্ষের শক্তি, তাদের মধ্যে যে বিভেদ বিসংবাদ আছে, উনি শেখ হাসিনা আসবেন যেই দিন, ওই দিন হঠাৎ করে গলাগলি ধরে যদি আমরা বলি ওরে আমার মামারে, ওরে আমার খালুরে, 6 মাস আমরা ঝগড়াঝাটি করছি, আজকে শেখ হাসিনার ভয়ে আসেন কোলাকুলি করি, কাপড় চোপড় খুলে কোলাকুলি করবো, পাঞ্জাবি পরবো না, খালি গেঞ্জি পরে কোলাকুলি করবো, কোনো লাভ হবে না। কোলাকুলি এখন থেকে করতে হবে, ফ্রম টুডে। যে উনি যে জিনিসটা বলেছে ধরে না সে আসলো না, কিন্তু যদি এসে গেল এবং তার সঙ্গে ভারতের মধ্যে এখন কর্নেল ওলি সাহেব বলছেন সে যদি রংপুর দখল করে আমরা কলকাতা দখল করব। আমি বলছি বাবারে কলকাতা দখল করার দরকার নেই, রংপুরটা রক্ষা করেন না, এতেই যথেষ্ট হয়ে যায়। তো এই যে বাংলাদেশের যে বড় বড় কথা, পৃথিবীর 5th লার্জেস্ট আর্মি, ভারতের 5th লার্জেস্ট আর্মি, তারা এখন সব দিক থেকে তাদের সাথে আমরা যুদ্ধ করে কলকাতা দখল করব। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রানী। জনাব মঞ্জু, আপনি শুরুতে বলছিলেন একটা কথা যে এই কেউ তো আপোষের রাজনীতিও করছে। আমরা অতীতেও দেখেছি যে যখন প্রয়োজন এবং সুযোগ হয় তখন কাছে টানায় এবং সময়ে তাকে দূরে ঠেলে দেওয়া হয়, যেমন জামায়াতে ইসলামীকে একসময় বিএনপি কাছে টেনেছে, আবার প্রয়োজনে আওয়ামী লীগও কাছে টেনেছে। এখন শেখ হাসিনার এই যে দেশে ফিরে আসার ঘোষণা এবং আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা সেই সব আলোচনা, দেখা যাবে যে কেউ আবার এই আওয়ামী লীগকে কাছে টানার কৌশল নিচ্ছে কিনা, সেটাও তো রাজনীতি হতে পারে। আপনি যেটা ইউনিটির কথা বলছিলেন তার বিপরীত চিত্র তো হতে পারে, কেননা নির্বাচনের আগে এ ধরনের অভিযোগ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে শুনেছি, আওয়ামী লীগকে কাছে টানার নিষিদ্ধ, যদিও কার্যক্রম নিষিদ্ধ, তারপরও বললাম তো গরিবের সুন্দরী বউকে তো সবাই একটু কাছে রাখতে চায়। আওয়ামী লীগের অবস্থাটা সেটাই হয়েছে। ইলেকশনের সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায়
জামাত বিএনপি নানাভাবে তাদের পক্ষে ব্যবহার করেছে এবং তাদের ভোটটা নিয়েছে। এবং দেখবেন যে বিএনপি অভিযোগ করে যে আওয়ামী লীগের লোকেরা জামাতকে ভোট দিয়েছে, আবার জামাত অভিযোগ করে যে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। তো এটা সত্য, আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে এবং এটাই নিয়ম যে যখন মানে একটা দুঃসময় আসে তখন সে কোনো না কোনোভাবে সে সারভাইভ করার চেষ্টা করে। আমি রনি ভাইয়ের দু একটা কথা একটু যুক্ত করতে চাই। উনি ওই যে তাজুল ইসলাম সাহেবের কথা বলেছেন। তাজুল ইসলাম সাহেব কিন্তু আপনার জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং ওনার কিন্তু লম্বা সংগ্রামের ইতিহাস আছে। আপনি জানেন ওনাকে গুমও করা হয়েছিল, যেহেতু উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি খুবই কঠিন সময়ে যারা সেখানে দণ্ডিত, যাদেরকে অন্যায়ভাবে বিচার করা হয়েছে, উনি কিন্তু কেউ তাদের পক্ষে দাঁড়ায় নাই, উনি কিন্তু আইনি লড়াই করেছেন। তাজুল ইসলাম কিন্তু মানে কোনো সাধারণ ব্যক্তি হিসাবে না, উনি কিন্তু মানে একজন তরুণ আইনজীবী হিসাবে তখনই উনি কিন্তু বড় বড় আইনজীবীদের সাথে ফাইট করে উনি একটা অবস্থান নিয়েছিলেন, যার কারণেই কিন্তু তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা দেওয়া হয়েছিল। এবং আপনি জানেন যে এই দায়িত্বটা পালন করতে গিয়ে অনেক রকমের হুমকি, অনেক রকমের প্রলোভন, এগুলোর কিন্তু ঘটনা ঘটেছে। এবং তাজুল ইসলাম সাহেবের ওই জায়গাটায় ওনার যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে ওভারঅল, যে উনি আইনের উপরে থেকে এই লড়াইটা করেছেন। সুতরাং ওনার মানে উনি এমন হঠাৎ করে যে পরিস্থিতি আসলে উনি মুচড়ে পড়বেন বা যে কোনো বিষয়টা কিন্তু ওরকম না আর কি। যাই হোক, আমি যেটা বলি, শেখ হাসিনা এই যে আপনি বলছেন ভয় দেখাচ্ছে, ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত থিওরি আছে বা আপনার একটা গাইডলাইন আছে। উনি বলেছেন যে তুমি যদি রাষ্ট্র শাসন করতে চাও তাহলে দুটো জিনিসের সংমিশ্রণ লাগবে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে ভালোবাসা। বলছেন তুমি যদি মানে শুধু ভালোবাসা দিয়ে রাষ্ট্র শাসন করতে চাও তাহলে পারবা না। বলছে আর যদি তুমি শুধু ভয় দিয়ে শাসন করতে চাও তাহলে শাসন করতে পারবা, ঠিক আছে, কিন্তু তোমার বিরুদ্ধে একটা সময় গিয়ে বিদ্রোহ হবে। তো আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা এই ভয় দেখিয়ে আমাদেরকে শাসন করেছেন তো 12 বছর, 15 বছর, 16 বছর, তার পরিণতিটা সেরকম হয়েছে। তিনি ম্যাকিয়াভেলির থিওরি ফলো করেছিলেন, কিন্তু ম্যাকিয়াভেলি যে লাস্টে সতর্কতা যেটা দিয়েছিলেন সেটা উনি আর উতরাতে পারেন না। উনি হয়তো ভেবেছিলেন যে উনি এটা উতরিয়ে যাবেন, তো এখনও কিন্তু উনি ওই ভয় দেখানোর জায়গায় আছেন। তো সেদিন আমার খুব মজা, আমার কাছে একজনের মেসেজ পাঠিয়েছে আমাকে থ্রেড দিয়ে যে এবার আসলে কিন্তু আর রক্ষা পাবা না তোমরা, তোমাদেরকে আমরা শেষ করে ছাড়বো। আরেকজন মেসেজ পাঠিয়েছে যে শেখ হাসিনা তো ভারতে পালাইতে পারছে, তোমরা কোথায় পালাবা। তো আমি বলছি যে ভাইরে, আমাদের তো কোথাও পালানোর জায়গা নাই, সুতরাং আমরা এখানেই থাকবো। আর আমাদেরকে তুমি ভয় দেখাইতেছো, তো আমরা তো এই ভয়কে জয় করেই তো লড়াই করছি। শেখ হাসিনা 2024-এ যেরকম পাওয়ারফুল ছিল, এর চাইতে আর কত পাওয়ারফুল হতে পারবে শেখ হাসিনা, ঠিক আছে, হোক না, আমার তো এটা নিয়ে কোনো অসুবিধা না। আমরা তো শেখ হাসিনাকে ফেস করেছি, এমন না যে আমরা কোনো আর্টিফিশিয়াল প্রসেসে করেছি। আমরা 17 বছর 16 বছর বারবার ইলেকশনে লড়াই করেছি, পারি না, আবার তো সমবেত হয়েছি, আবার তো রাজপথে এসেছি। রনি ভাইয়ের আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সাম্রাজ্যবাদী শক্তি তাদের খেলার পুতুলদের বিপদে কেউ এসে দাঁড়ায় নাই। আমেরিকা আপনি দেখেন, ওই যে কাবুল যে ছেড়ে গেছে, ওই যে হেলিকপ্টারে উঠে জোড়ায় জোড়ায় গেছে, তাদেরকেও রক্ষা করে নাই। ভারত 15ই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরের ঘটনা অনেকে মনে করেছিলেন যে আর্মি পাঠাই দিবে, ইন্ডিয়ান আর্মি, করে নাই। আপনার ব্রিটিশরাও কিন্তু ওই আপনার মীর জাফরকে রক্ষা করে নাই শেষ পর্যন্ত, বরং মীর জাফরের করুণ পরিণতি হয়েছে। সুতরাং আমি আপনাকে বলি, ভারত শেখ হাসিনার জন্য তেমন কিছু করবে না, যেহেতু তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, গোপন চুক্তি ছিল, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে সে আশ্রয় দিয়েছে এবং এটা ভারতের উপায় ছিল না কিছু করার। কারণ ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় না দিত তাহলে এই উপমহাদেশ সারা পৃথিবীতে ভারতের এই নির্লজ্জ দালালি করার মানে কবর হয়ে যেত, আর কেউ করতো না। এখন এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে যে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভারত কিন্তু চিরজীবনের জন্য একটা ভুল করেছে সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, যদিও তাদের উপায় ছিল না। এখন কথা হচ্ছে যে এই যে আমরা যেটা বলি 15ই আগস্ট শেখ মুজিবের জন্য কিছুই করে নাই ভারত, বা আমরা যেটা বলি যে ওই মানে আফগানিস্তানে মানে আমেরিকার পুতুলদের জন্য যেমন তারা কিছু করে নাই, ঠিক তেমনিভাবে ইতিহাসে আরেকটা লেখা হবে যে শেখ হাসিনার জন্য ইন্ডিয়া তেমন কিছুই করলো না, শুধু কিছুদিন ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখা ছাড়া। এবং এর পিছনে কিছু করা সম্ভব না, কারণ এরকম একটা জনরোষ, জনমানুষের, আপনি দেখেন বিএনপি জামাতের মধ্যে অনেক বিতর্ক আছে, এনসিপির মধ্যে অনেক বিতর্ক আছে, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে কিন্তু কোনো বিতর্ক নাই। শেখ হাসিনা প্রসঙ্গে সবাই কিন্তু একজোট, এক জায়গায়। কেন? কারণ শেখ হাসিনা অনবরত ভয় দেখাচ্ছে কাকে?
বিএনপিকেও ভয় দেখাচ্ছে, জামাতকেও ভয় দেখাচ্ছে, এনসিপিকেও ভয় দেখাচ্ছে। ফুললি একটা মানে যেটা রনি ভাই বলেছেন, আমি তো মনে করি শেখ হাসিনার যত শিক্ষা এবং জ্ঞান প্রত্যেকটাই বৃথা। একেবারে উনি মানে মানে একটা মানে বলা যায় যে নন টেকনিক্যাল একটা স্টেপ নিয়েছেন, অর্থাৎ ভুল পদক্ষেপ নিয়েছেন, এবং সেই ভুল পদক্ষেপ উনি কন্টিনিউ করছেন। ধন্যবাদ জনাব গোলাম মোল্লা রনি। শেখ হাসিনার সাক্ষাৎকারে আরও একটি বিষয় আমরা দেখলাম, তিনি বলেছেন যে তিনি তার নেতাকর্মীদের বিভিন্ন দেশে যারা পালিয়ে আছেন তাদের সাথে নিয়ে আসবেন। তিনি যখন পালিয়ে গেলেন তখন তিনি তার বোনকে নিয়ে পালিয়েছেন। এত যে নেতাকর্মীরা তারা সব সউদ্যোগে যে যেভাবে পেরেছে না না, ঘটনাটা পালিয়ে গেছে, কিন্তু তিনি যখন ফিরবেন তিনি তখন এইসব নেতাকর্মীদের সাথে নিয়ে ফিরবেন, এই আশা মানে অমূলক না তার? না না, অমূলক না, অমূলক না। আপনার কি মনে হয় যে এই যে এটা সম্ভব, এটা সম্ভব, এটা এত সহায় সম্পদ তৈরি করা নেতারা তাদের প্রথমত হলো যে আমি বসন রেখে তার সাথে এসে দেশে ফিরবে? আমি যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ করেছি, ওই দল, সেজন্য আপনি তো ভালো উত্তর দিতে পারবেন এটা। হ্যাঁ, ছাত্রলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, ওই দলের সংসদ সদস্য ছিলাম। তারপরে যারা ধরেন শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, এদের সবাইকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি, তুলনামূলকভাবে। মানে নিরপেক্ষভাবে আমি বলতে পারি আসলে প্রত্যেকটা দলেরই মানে নেতাকর্মী যারা আছে তাদের, সাধারণ নেতাকর্মী, তাদের সুপ্রিম লিডারের জন্য আসলে তাদের অনেক ডেডিকেশন থাকে। জামাতের নেতাকর্মীরা তার আমির সাহেবকে কত ভালোবাসে এটা আপনি বুঝাতে পারবেন না। ওই আমির সাহেব তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে না, বা তারেক রহমান সাহেব ডেকে জিজ্ঞাসা করছে না, কিন্তু নয়ন ওই গাড়ির সামনে দৌড় দিবেই, তারেক রহমান সাহেব ভালোবাসা দেখাবে। সে যদি ডেকে জাগে, এবং যদি গালাগালিও করে তবু নয়ন রাখিবেরা দৌড়াদৌড়ি করবি। শেখ হাসিনার একই অবস্থা। তো সে বোনকে নিয়ে গেছে, কাউকে জিজ্ঞাসা করে না, কিন্তু তারপরেও ওই মৃত্যুর একদিন আগ পর্যন্ত শেখ হাসিনার সব ঠিক এই রোগটা থাকার কারণে তারা আওয়ামী লীগ করে। আর এই রোগটা আপনার আমার না থাকার কারণে আমরা যেখানে সে টকশোতে এসে সাহেব হয়ে গেছি, এই হলো মূল ব্যাপার। তা যার জন্য সবাই আসবে না, কিন্তু অনেকে আসবে, এই গেল একটা বাস্তবতা। মানে আমি মানে অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি যেটা দেখেছি এটা হবে। 2 নম্বর হলো দেখুন যে বাস্তবতা হলো যে শেখ হাসিনা ওখানে তো একটা গভর্নমেন্ট প্রোটেকশনে আছেন। পশ্চিমবঙ্গে, বিহারে, তারপর শেষে আসামে, ওখানে যে গভর্নমেন্টগুলো বিজেপি সরকার আছে সেখানেও শেখ হাসিনার একটা কর্তৃত্ব আছে টিল নাও, এটা ওপেন সিক্রেট। আচ্ছা, ক্যান্টনমেন্টে যে 600-700 লোক ছিল তারা যে নিরাপদে চলে গেছে, কেউ না কেউ তো পাঠাইছে। আর এই লোকগুলো যেখান থেকে চলে গেছে ভারতে, কেউ না কেউ তো ব্যবস্থা করছে। অনেক বড় বড় নেতা আছে যে নেতাগুলো বাংলাদেশে 6 মাস 7 মাস পালিয়েছিলেন। তারা এই ইনক্লুডিং আমাদের যে ধরেন 2-3 জন লোকের কথা বলি, যেমন নজরুল ইসলাম বাবু আছেন, তারপরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা তো বলছেনই, ওয়াদুল কাদের আছেন, সমর রেজাউল করিম আছেন। আচ্ছা, এরকম অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে গেছে, ওই পাশে তাদেরকে রিসিভ করছে, তাদেরকে আবার নতুন পাসপোর্ট তৈরি করে থাকার ব্যবস্থা করছে। এই দেশও তো ছিল আপনার ফ্রেন্ড শারমিন, হ্যাঁ, শিরিন শারমিন ছিলেন, হ্যাঁ, এরা সবাই ছিলেন। এখন এই যে জিনিসগুলো যারা করছে, এর সঙ্গে শেখ হাসিনার তার দলের একটা চেইন কাজ করছে। মানে সবাই যার যার মধ্যে গেছে, নট লাইক দ্যাট। ওখানে তাদের একটা শেল্টার হাউস থেকে শুরু করে পুরো জিনিসগুলো, এটাই হলো আমার ভয়ের কারণ। কোঅর্ডিনেটেড ওয়েতেই হয়েছে তাদের, রাইট, তাদের কন্টিনিউট, মানে তারা ধরেন আরও 1 মাস আগের থেকে তাদের প্রস্তুতি ছিল, তাদের পালানো হতে পারে। আপনি তাপসের সঙ্গে শেখ হাসিনার কথার ধরন দেখি তো বুঝতে পারেন, তিনি তাকে বলে দিতে চাইছে তুমি এটা বলে দাও এয়ারপোর্টে আমি চলে যাচ্ছি। মানে ইট মিনস পরিবারের একটা বিরাট অংশকে আপনি দেখেন, শেখ পরিবারের শেখ পরিবার কেউই তো একজন শুধু অ্যারেস্ট হয়েছে, সেটা আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের ছোট ছেলে, তাও হ্যাঁ, ও ছাড়া আর সবাই নিরাপদে উনি নিয়ে গেছেন। তো এটা তো একটা প্ল্যান না থাকলে তো হয় না, এই প্ল্যানে নিয়ে গেছেন। 2 নম্বর তার যারা আপনজন তাদেরকে নিয়ে গেছেন। আর যাদেরকে ধরা হয়েছে জেলখানাতে, আপনি দেখেন সালমান সাহেবকে ধরা হয়েছে, আনিসুল হককে ধরা হয়ে গেছে, এইগুলো আওয়ামী লীগ খরচের খাতায় ফেলে দিয়েছে। মানে এদেরকে আওয়ামী লীগ খরচের খাতায় ফেলে দিয়েছে এবং এদেরকে রেখে গেছে যে তোদেরকে ধরুক, কিন্তু তারা যাদেরকে অ্যাসেট মনে করেছে তাদের নিয়ে গেছে, তাদের সবাইকে তারা নিয়ে গেছে। ফলে এই মানুষগুলো একসাথে আসবে না, এটা আপনি বুকে হল্প করে বলতে পারেন না। ধন্যবাদ। আমাদের তো সময় কম, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। জনাব মঞ্জু, এখন প্রশ্ন উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের কী হবে? তাদের একটা মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা তদন্ত করছে তাদের অপকর্মের ফিরিস্তি 73 থেকে সর্বশেষ সময় পর্যন্ত। এখন আওয়ামী লীগ, শেখ হাসিনার দেশে ফেরার মাধ্যমে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠবে, অনেকের এরকম আশঙ্কা। আপনি কি মনে করেন যে দল হিসেবে আওয়ামী লীগ, এখন তো কার্যক্রম নিষিদ্ধ আছে, দল নিষিদ্ধের দাবিটা আসলে মানে পাবে কিনা, জনসমর্থন পাবে কিনা? আমাদের গ্রামাঞ্চলে একটা গল্প আছে, সেটা হচ্ছে ওই এক ভদ্রলোক
ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিল, তার চাচার ক্ষেতের মধ্যখান দিয়ে। তো যখন ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিল, ধান তো নষ্ট হচ্ছিল, তো চাচা চাচা দেখেছে, দেখে বলছে এই কে রে আমার ধান ক্ষেত নষ্ট করে। তো সে দাঁড়ায় গেছে, চিন্তা করছে চাচা তো দেখে ফেলছে, এখন আবার পিছনের দিকে যায়। তো সে যখন পিছনের দিকে যাচ্ছে, চাচা আবার বলে যে আবার পিছনে যায়, আমার ধান নষ্ট করে। তো সে বলে যে চাচা এখন আমি কি করব? বলে যে তুই কিও করতে পারবি না। আওয়ামী লীগ তার রাজনীতিকে এমন জায়গায় এসে দাঁড় করিয়েছে। দেখেন, আওয়ামী লীগ অনেকে বলে যে আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নেবে। আওয়ামী লীগ যে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, ওসমান হাদিকে হত্যাটা কিন্তু আওয়ামী লীগের একটা যোগসাজশে, দেশীয় আন্তর্জাতিক জায়গা থেকে। কী লাভ হয়েছে দেখেন, বরং ওসমান হাদি একটা বীর আকারে হাজির হয়েছে জনসমক্ষে। এবং এইটাকে ওসমান হাদিকে কেন্দ্র করে যে পরিমাণ অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট এবং অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমাদের দেশে প্রডিউস হয়েছে, আমার মনে হয় এটা তারা বিরাট, তারা এখন মানে সারা জীবন এটার জন্য কী করবে, আফসোস করবে। ঠিক আছে, এবং এটা আফসোস করছেও তারা। কথা হচ্ছে আওয়ামী লীগ এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের রাজনীতিটাকে, এমন একটা অবস্থানে সে চলে গেছে, তার পক্ষে সমাধান বের করতে হলে তাকে দীর্ঘদিন চুপ থাকতে হবে। কথা বুঝছেন? এবং তাকে আইনি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে সোপর্দ হতে হবে। এটাই প্রসেস, আর কোনো প্রসেস নাই। কারণ সে যখনই রাজনীতিতে দেখবেন আপনি, এই যেটা রনি ভাই বললেন, আওয়ামী লীগের প্রচুর লোকেরা কিন্তু নানাভাবে নানা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে কিন্তু এখনও আছে, ছিল। ঠিক আছে, আপনি দেখবেন কোনো না কোনো কাভারেজের মধ্যে আছে। এবং আমি তো বলি আওয়ামী লীগ 3 ভাগ হয়ে গেছে, মানে 5ই আগস্টের পরে। 1 ভাগ পালিয়ে গেছে কোনো না কোনোভাবে, শেখ হাসিনার চ্যানেলে হোক, নানা ব্লেসিংসে হোক, নানাভাবে পালিয়ে গেছে। আরেক ভাগ দেশে আছে কিন্তু পালাতে পারে নাই, আন্ডারস্ট্যান্ডিং করে আছে, নানাভাবে বিএনপিকে টাকা দিয়ে, জামাতকে বুঝিয়ে নানাভাবে আছে। আরেক ভাগ হচ্ছে নিরীহ টাইপের, যারা ওই যে নেতা কর্মীরা কিছু টাকা পাঠায়, মাঝে মাঝে মিছিল করে, অ্যারেস্ট হয় এবং বিভিন্ন সময় তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়। এখন আওয়ামী লীগ যখনই মাথা তোলার চেষ্টা করবে, আওয়ামী লীগ এমনি থাকলে কেউ কিছু বলবে না, কারণ ওদের থেকে তো সুবিধা পাচ্ছে। ঠিক আছে, সামনে ইউনিয়ন পরিষদ ইলেকশন আসবে, একইভাবে দেখবেন আওয়ামী লীগের প্রার্থীরা, আওয়ামী লীগের ভোটাররা কেউ বিএনপির পক্ষে, কেউ জামাতের পক্ষে, কেউ স্বতন্ত্র হয়ে তারা থাকবে। যখনই তারা রাজনৈতিক হিস্সায় আসবে, দেখেন বিএনপির সাথে আওয়ামী লীগের কিন্তু আদর্শিক বিরোধ নাই, ক্ষমতার দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, এবং অনেক লম্বা বিরোধটা। 17 বছরের বিএনপির লোকেরা নানাভাবে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের সম্পদে দেখুন সব কিছু কিন্তু বিএনপি। আজকে আপনি দেখেছেন বিএনপির একজন নেতা, সম্ভবত যে নোয়াখালীর এমপি ফারুক সাহেব, জালাল আবদিন ফারুক সাহেব, উনি একদম পাবলিকলি বলেছেন যে আগে আওয়ামী লীগের যে ইয়াবার ব্যবসা ছিল, এটা এখন আমাদের বিএনপির কিছু নেতারা এই ব্যবসা করছে। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট একটা প্রুফ যে আওয়ামী লীগের সব কিছুই এখন বিএনপির লোকেরা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে সে কর্তৃত্ব নিচ্ছে। যখনই সে আবার মাথা তোলার চেষ্টা করবে, সে কিন্তু তাকে ঘাপটে মেরে ধরবে। জামাতের সাথে আওয়ামী লীগের দেনা পাওনাটা অনেক লম্বা, অনেক রক্তের, অনেক আদর্শের এখানে ঝগড়াটা আছে, একটা বিরাট আদর্শিক লড়াই আছে। এবং জামাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। ঠিক আছে, সুতরাং এটা জামাত কিন্তু মানে জামাত প্রয়োজনে বিএনপির মানে সাথে একেবারে বিনা শর্তে এক হয়ে যাবে, কারণ অতীতেও হয়েছে জামাত কিন্তু একদম বিনা বাক্যে বিএনপির পক্ষে, কিন্তু আওয়ামী লীগকে সে ঠেকানোর জন্য জায়গা থাকবে। কখন থাকবে? যখন আওয়ামী লীগ উত্থান হওয়ার চেষ্টা করবে। আর যখন আওয়ামী লীগ সমঝোতা করে চলবে, জামাতও আওয়ামী লীগকে পালবে, পুষবে। এনসিপির ঘটনা বা আজকে নিউ জেনারেশনে যেটা আছে, এটার সাথে তো আওয়ামী লীগের একেবারে ফ্রেশ। দেখেন এখন কিন্তু আমরা এখনো জুলাই নিয়ে আছি, আওয়ামী লীগের 15 বছরের হিসাব নিকাশ কিন্তু অনেক কিছু বাকি আছে। যখনই আওয়ামী লীগ উঠার চেষ্টা করবে, তার পুরানো হিসাবগুলো আস্তে আস্তে। এটা তো ঠিক যে আইন করে দল নিষিদ্ধ করলে সেটা না, আমি শুনেন, আইন করে নিষিদ্ধ করুক আর যাই করুক, রাজনৈতিক হিসাব সবসময় আইন দিয়ে হয় না। রাজনীতিকে আমি আপনাকে বলছি সবসময় ইতিহাস দিয়ে হয়। আওয়ামী লীগ ইতিহাসের যে জায়গায় নিজেকে নিয়ে গেছে, আমি তো মনে করি, ধরেন আওয়ামী লীগের এই যে উনি বলছেন তারা আসবে, শেখ হাসিনার ডাকে আসবে কেন? ভয়ে আসবে। শেখ হাসিনা যদি মৃত্যু হয় বা শেখ হাসিনা যদি না থাকে বা শেখ হাসিনার যদি একবার ওই ভয়টা কেটে যায়, আওয়ামী লীগকে আর কেউ ধরে রাখতে পারবে না। মানে আওয়ামী লীগের আর কে যা আওয়ামী লীগকে ওই ভয় ভীতি বা ইয়া দেখিয়ে যে কাকে আনবে, সেরকম আর কোনো অস্তিত্ব থাকবে না।